আসসালামু আলাইকুম সবাইকে। নিয়তির বন্ধন গল্পের 58 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। এই নিশাত, এসব কি অসাবধানতায় হয়ে গেছে আম্মু? জামাইয়ের মত আছে তো? আর তোমার বয়স কত কম, তাছাড়া পড়াশোনাও শেষ হতে কত দেরি, কিভাবে কি করবে? মায়ের চিন্তা বোধহয় বুঝলো, মাকে আশ্বাস দিয়ে হাসি মুখে বলল, তোমার জামাই চেয়েছে তাই এসব হয়েছে আম্মু, চিন্তা করো না, এর জন্য পড়াশোনার কোনো ব্যাঘাত ঘটবে না, ম্যানেজ করে নিব। কিন্তু তুমি কি নানি হতে পেরে খুশি নাও? পূর্ণা বেগম আলতো হেসে এবার মেয়েকে বুকে আগলে নিলেন, পিঠে হাত বুলিয়ে বললেন, খুশি কেন হব না? আমি ভীষণ খুশি আমার ছোট মেয়েটা মা হচ্ছে, কিন্তু তোমার বয়সের কথা ভেবে ভয় হচ্ছে। নিশাত বলল, এত ভয় পেও না তো আম্মু, দেখবে তোমার জামাই একাই সব সামলে নিবে। তাছাড়া তুমি দেখো না গ্রামের সবাই কত অল্প বয়সেই মা হয়ে যায়, আমিও পারবো, দেখো, চিন্তা করো না। মেয়ের আশ্বাস পেয়ে মেয়েকে ছেড়ে দিলেন, তবুও যেন মায়ের মনের ভয় রয়েই গেল। কিন্তু মেয়েকে তা বুঝতে দিলেন না। নিশা তার বাপের বাড়ি এক মুহূর্ত অপেক্ষা করতে চাইল না। স্বামীর চোখে বাচ্চার জন্য যে উন্মাদনা দেখেছে, অপেক্ষা দেখেছে, যে ভালোবাসা দেখেছে, তাতে এই খবর শুনে লোকটা নিশ্চয়ই ভীষণ খুশি হবে। আর এই খবর সর্বপ্রথম নিজের স্বামীকে জানাতে চাই, তাই তো মাকে মানিয়ে বিকেলেই গ্রাম থেকে রওনা দিল। আসার সময় মাকে বলে এলো ছোট করে, আম্মু তুমি এখনই আব্বুকে এটা বলো না কেমন, আগে তোমার জামাই জানবে তারপর সবাই, আব্বুকেও একটা সারপ্রাইজ দিব। মেয়ের কথা মেনে নিয়ে শুধু মেয়েটাকে নির্দেশ দিলেন পূর্ণা বেগম, ঠিক আছে, কিন্তু সাবধানে থাকবে, কোনো সমস্যা হইলেই জামাই নয়তো শ্বশুর শাশুড়িকে জানাবে, বুঝেছ? দৌড়াদৌড়ি কম করবে, মনে থাকে যেন। মায়ের নির্দেশ শুনে শুধু মিষ্টি হেসে বলেছিল নিশাত। শ্বশুর বাড়িতে ফোন দিয়ে বলতেই গাড়ি পাঠিয়ে দিয়েছিল, তাই শ্বশুর বাড়ি ফিরতে ভালোই বেলা গড়িয়েছিল। আসার সময় একটা কেক আর কিছু ফুল কিনে আনতে ভুলেনি মেয়েটা। স্বামীকে সারপ্রাইজ দেওয়ার জন্য সে কত কি পরিকল্পনা তার। আর এদিকে দ্রুত বাবা হতে চলেছে, এই খুশিতে আমাকে কয়েকটা চুমু খাও তো বউ। স্বামীর কথায় ধ্যান ছুটল নিশাতের। বসে বসে আজকের দিনের কথা ভাবছিল। এখন দুজন ব্যালকনিতে বসে অর্ধচন্দ্রের উজ্জ্বলতা উপভোগ করছে। এটা রায়ানের ইচ্ছে ছিল, কিন্তু নিশাত তার স্বামীর পানে মুখ করে বসে মুখ লেপটেছিল। স্বামীর কথায় মুখ উপরে তুলে আলতো হেসে মিহিসরে বলল, যা যা বলবেন সব করব, কিন্তু আমার প্রশ্নের উত্তর দিন আগে, তাহলে মানবো আপনার কথা। রায়ান বলল, যে আমাকে এত বড় একটা খুশির সংবাদ দিল, তার প্রশ্নের উত্তর তো দিতেই হয়। তবে তুমি পার্মানেন্টলি তুমিতে চলে আসো না শোনা, তোমার মুখে তুমি ডাক সুন্দর লাগে। নিশাত বলল, এজন্যই মাঝে মাঝে বলবো যাতে সময় অসময়ে এটা উপভোগ করতে পারেন। বউয়ের জবাব পেয়ে রায়ন বউয়ের নাকে আলতো করে নিজের নাক ঘষে বলল, ঠিক আছে, আপনার যা ইচ্ছে তা বলুন, আপনার কি প্রশ্ন? নয়নে নয়ন মিলিয়ে বলল নিশাত, কবে থেকে ভালোবাসেন আমাকে? এমন প্রশ্নের কি আদৌ কোনো জবাব হয়? ভালোবাসাটা ঠিক কি করে হয়েছিল? হয়তো প্রথম দেখার শুরুতেই, অথবা যখন তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল, হয়তো যখন তার নামের পাশে এই মেয়েটার নাম জড়িয়ে পড়েছিল তখন থেকে। মানুষ হয়তো দেখার পর বা কাছে থাকার পর বলে ভালোবাসে, কিন্তু আসলে কি বলা সম্ভব সে কখন থেকে ভালোবাসতে শুরু করেছে? হয়তো হ্যাঁ, হয়তো বা না। তবুও রায়ান কণ্ঠে গভীর আবেশ মিশিয়ে উচ্চারণ করলো কয়েকটা বাক্য, তারপর বলল, আমি প্রতিটি ক্ষণে তোমার প্রেমে পড়েছি, প্রতিটি মুহূর্তে তোমাকে ভালোবেসেছি, নীরবে নিভৃতে, প্রতিটা নিঃশ্বাসে তোমাকে একান্ত আপন করে চেয়েছি আমার শ্যামাঙ্গিনী। তবে জবাবে আপ্লুত হলো নিশাত। স্বামীর কপালে একটা হাত ঠেকিয়ে ফের বলল, খুব ভালোবাসেন আমাকে? রায়ান বলল, ভালোবাসার পরিমাপ হয় না পাখি, শুধু অনুভব করা যায়। নিজের স্বামীর ভালোবাসা তুমিও অনুভব করে নিও। কবে যে লোকটা তাকে এতটা ভালোবেসে ফেললো, সে কি কখনো ভেবেছিল যে তার স্বামী তাকে এতখানি ভালোবেসে তার জীবনটা আনন্দে ভরিয়ে তুলবে? নিশাতের যেন হারিয়ে ফেলার ভয় বাড়লো, আনমনেই বলে উঠল, এতটা ভালোবাসা যদি কখনো আমাদের মাঝে দূরত্ব এসে যায় তখন কি করবেন? হারানোর কথা শুনতেই যেন রায়ানের রুহু কেঁপে উঠল। মেয়েটাকে পুনরায় শক্ত করে বুকে চেপে ধরলো, কেমন করে বলে উঠল, দূরত্বকে বলে দিও চড়ুই পাখি, সে যেন কখনো আমাদের মাঝে এসে না দাঁড়ায়, না হলে তোমার ডাক্তারবাবু নিঃস্ব হয়ে যাবে। নিজেকে আর সবচেয়ে বেশি ভাগ্যবতী মনে হলো, উপরওয়ালা যেন একসাথে সব খুশি তার জন্য পাঠিয়ে দিয়েছে। এত কিছু পাওয়ার ছিল বুঝি? নিজেও স্বামীকে শক্ত করে আঁকড়ে ধরলো, যেন বুঝিয়ে দিতে চাইছে লোকটা একা নয়, দূরত্ব এলে সেও হারিয়ে যাবে কোনো অজানায়, ভেসে যাবে শূন্যতায়। আর এদিকে নতুন সকালের সূচনা লগ্নে ঘুম ভাঙলো নিশাতের। জাগ্রত হতেই আজ স্বামীর দেখা পেল, ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। কাল অনেক রাতে ঘুমিয়েছে দুজন, তাই বোধহয় লোকটা আজ আর ঘুম থেকে ওঠেনি ভোরে। স্বামীকে কাছে পেয়ে খুশিতে মুখ জুড়ে কতগুলো স্পর্শ দিল। ফলস্বরূপ রায়ান চোখ মেলে তাকালো, বউয়ের কাজে আলতো হাসি উপহার দিল। নিশাতের স্বামীর পানে তাকিয়ে থেকে হঠাৎ কিছু একটা মনে পড়তেই বলল, আচ্ছা, বাড়ির সবাইকে এই খবরটা কিভাবে জানাবেন? রায়ান বউয়ের কপালে একটা টুকা দিয়ে হাস্যবোধনে জবাব দিল, মুখ দিয়ে বলবো পাখি। নিশাত বলল, ইস, আমি এসব বলতে পারবো না, কেমন লজ্জা লাগছে আমার, বলে নিজের স্বামীর থেকে নিজেও লুকালো। নিশাতের মুখের ভাব দেখে রায়ান সামান্য উঁচু আওয়াজে হেসে ফেলল। বউকে পরম যত্নে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল, ঠিক আছে, তোমার বলতে হবে না, আমিই বলে দিব। স্বামীর আস্থা পেয়ে নিশাত আর কিছু বলল না। স্বামীর বক্ষ মাঝে কিছু মুহূর্ত কাটিয়ে ফ্রেশ হয়ে এলো, তারপর চলে গেল লাইব্রেরি রুমে। রায়ান উঠে প্রথমে রুমটা পরিষ্কার করলো, ফুলগুলো নিতিয়ে পড়েছিল, কেকটা রাতে ফ্রিজে রেখে এসেছিল।
পরিষ্কার শেষ করে একবারে গোসল সেরে বের হলো। তারপর নিজের প্রয়োজনীয় কিছু কাজ শেষ করে রেডি হয়ে নিল। নিশাদকে রেডি হতে বললেই সে জানালো আজ কলেজে যাবে না। রায়ান বউয়ের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে আর কিছু বলল না। রায়ানের সময় হতে নিশাদকে সাথে নিয়ে নিচে নামলো। নিশাতের কেমন লজ্জা লজ্জা ফিল হলো। ইস, সবাই কি ভাববে। রায়ান নিচে নামতেই দেখলো সবাই ডাইনিং টেবিলে এসে উপস্থিত হয়েছে, কিন্তু কেউ এখনো খাওয়া শুরু করেনি। রিমি আর সাথী বেগম খাবারগুলো টেবিলে এনে রাখতেই নিশাত এগিয়ে শাশুড়ির পিছে আড়াল হয়ে দাঁড়ালো। রায়ান নিজের সাথে নিয়ে আসা ছোট একটা র্যাপিং করা বক্স টেবিলের মাঝে রাখলো। তা দেখে সবার ভ্রুতে ভাঁজের সৃষ্টি হলো। রায়ানের মুখ ফুটে বলতে নিজেরও কেমন লজ্জা লাগছিল, তাই এই পন্থা অবলম্বন। সবার কৌতূহল বুঝতে পেরে গলা খাকারি দিয়ে কোনো মতে বাবার উদ্দেশ্যে বলে উঠলো, আব্বু তোমার জন্য গিফট, খুলে দেখো প্লিজ। আরহান সাহেব কপালে আরো ভাঁজ পড়লো। তিনি বুঝতে পারলেন না ছেলে উনার এভাবে আবার কি গিফট দিচ্ছে। সময় নষ্ট না করে হাত বাড়িয়ে বক্সটা নিজের কাছে এগিয়ে নিলেন। বক্সটা খুলতেই দেখলেন ভেতরে ছোট একটা রঙিন কাগজের টুকরো, কিন্তু তার উপর ছোট অক্ষরে লেখাগুলো পড়ে তব্দা হয়ে গেলেন। স্বামীর মুখের অবস্থা দেখে রিমি বেগম এগিয়ে স্বামীর হাত থেকে বক্সটা নিলেন। কি এমন আছে এতে যে স্বামী ওনার এমন রিয়াকশন দিয়ে আছে? বক্সের ভেতর তাকাতে রিমি বেগমের জন্য একই অবস্থা হলো। বক্সের ভেতরে কাগজের টুকরোটার উপরে গুটি গুটি অক্ষরে সুন্দর করে লেখা, আব্বু আম্মু তোমরা দাদা দাদি হতে চলেছ। এতক্ষণে রিমি বেগমের মুখে হাসি ফুটে উঠলো। বক্সটা টেবিলে রেখে দিয়ে ওনারা পিছে দাঁড়িয়ে থাকা নিজের বৌমাকে বুকে টেনে নিয়ে বললেন, এত সুন্দর একটা খুশির খবর দেওয়ার জন্য ধন্যবাদ বৌমা, সুখে থাকো আমার ছেলের সাথে। রিমি বেগমের কথা শুনে বাকি তিনজন কিছুই বুঝলো না। সাথী বেগম বক্সটা হাতে নিয়ে পড়াটা পরে নিজেও খুশি হয়ে চিৎকার করে উঠলেন। তারপর বললেন, ওই আয়ান চাচা হতে চলেছিস রে, দাদি হতে চলেছে আমরা দুই যা। উনার কথা বুঝতে হয়তো আরমান সাহেবের আর আয়ানের একটু সময় লাগলো, তবে বুঝতেই সবার মুখে হাসি ফুটে উঠলো। আয়ান উৎফুল্ল হয়ে ভাইয়ের উদ্দেশ্যে বলে উঠলো, কংগ্রাচুলেশন ভাই। রায়ান বলল, ধন্যবাদ। ছেলেদের কথা শুনে যেন আরহান সাহেবের সম্বিত ফিরল। সবার চেয়ে বেশি খুশি বোধহয় তিনিই হলেন। তবে মেয়েটার জন্য চিন্তা হলো, মেয়েটার বয়স কম, তাছাড়া পড়াশোনাটাও শেষ হতে অনেক দেরি। ছেলেটা বুঝে শুনে এমন ভুল কি করে করলো? তবে এ নিয়ে ছেলেকে বকার ইচ্ছা হলো না। যতই হোক তিনি দাদা হতে চলেছেন। তবে নিজের খুশিটাকে আড়াল করে ছেলেকে কটাক্ষ করে ব্যঙ্গাত্মক স্বরে বললেন, বউ নাকি মানো না, অথচ বিয়ের 6 মাস না বেরোতেই বাবা হতে চলেছ, কি আজব। বাবার বাক্য শ্রবণ করতে রায়ান কি লজ্জিত বোধ করলো বোঝা গেল না। তবে বাবার কাছে হেরে যেতে রাজি নয়, তাই লজ্জাকে আড়াল করে ভাবলেশীন ভাবে বলল, এসব কিছুর জন্য তুমি দায়ী আব্বু, সব তোমার জন্য হয়েছে। ছেলের কথাটা ঠিক বুঝলেন না আরহান সাহেব খুক খুক করে কেসে উঠলেন। রায়ান বাবার দিকে এক গ্লাস পানি এগিয়ে দিল। আরহান সাহেব এক চুমুকে পানি খেয়ে নিজেকে ধাতস্থ করে রাগ মিশিয়ে বললেন, মানে কি বলতে চাইছো তুমি? রায়ান পুনরায় ভাবলেশীন বলল, তুমি তো বলেছিলে তোমার ছেলে নাকি সবার থেকে পিছিয়ে পড়েছে, নাতি নাতনিদের মুখ দেখতে পাচ্ছ না, তাই আমার এত তাড়া ছিল এগিয়ে যাওয়ার। ছেলের বেহুদা জবাব পেয়ে কিছুক্ষণ ছেলের পানে তাকিয়ে থাকলেন। পরক্ষণে আরো রাগত স্বরে বললেন, নিজে কাণ্ড ঘটিয়ে এখন আমাকে দোষারোপ করছো, বেয়াদব ছেলে। রায়ান বলল, রাগারাগি কম করো আব্বু, দ্রুত দাদা হতে চলেছ, এটা নিয়ে খুশি থাকো। বেশি ধমকালে কিন্তু আমার বাচ্চার সাথে তোমাকে খেলতে দেবো না। ছেলের প্রত্যুত্তর শুনে আরহান সাহেবের মুখ হা হয়ে গেল। পরক্ষণে জোরে জোরে শ্বাস ফেলে গমগমে স্বরে বলল, খাটাস ছেলে, নিজের বাবাকেই ব্ল্যাকমেইল করছে, আর মেয়েটার কথা একবার ভাববে না? মেয়েটার বয়স কম জানো না? রায়ান বাবার পানে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। ঠোঁট বাকি একসাথ বলে উঠল, যা মনে করার করো আব্বু। আর তুমি চেয়েছিলে ছেলে বৌমা একসাথে থাকুক, একসাথে থাকলে তো এমন অঘটন ঘটবেই, তাই না? আরহান সাহেবের ইচ্ছা হলো নিজের গালে চাপড়াতে, কেন যে ছেলের সাথে লাগতে গিয়েছিল। উপায় না পেয়ে স্ত্রীর পানে তাকিয়ে রেগে বলে উঠল, রিমি তোমার ছেলের মুখ বন্ধ করতে বলো, নাহলে কিন্তু এখনই ওর মুখ আমি অপারেশন করে আটকে দিব। রায়ান বাবার কথাই পাত্তা দিল না, তার সময় কম, তাই নিজেই খাবার নিয়ে খেতে শুরু করলো। স্বামী আর শ্বশুরের কথা শুনে নিশাতের লজ্জায় প্রাণ উষ্ঠাগত। নিজের শাশুড়ির বুকের ভেতর আরো একটু চেপে রইল। স্বামীর কথা শুনে রিমি বেগম তার থেকেও বেশি রাগ দেখিয়ে বলল, তোমার মুখ বন্ধ রাখো, ছেলের পিছে লাগাও বন্ধ করো, নয়তো মুখ আমিও অপারেশন করতে পারি। শাশুড়ির জবাবে নিশাতের লজ্জার মাঝে ফিক করে হেসে উঠল। আরহান সাহেব থতমত খেয়ে গেলেন। তিনি ছেলের পেছনে লাগেন। কোথায় যাবেন তিনি এখন? হতাশার শ্বাস ফেলে উঠে বৌমার কাছে এসে দাঁড়ালেন। মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, জীবনে অনেক খুশি হও আম্মু, যোগ্য মা হয়ে ওঠো এই দোয়া করি। শ্বশুরের প্রতি কৃতজ্ঞতা জানালো নিশাত। আরহান সাহেব পকেট থেকে বের করে 1000 টাকার 5টা নোট বের করে বৌমার হাতে ধরিয়ে দিলেন। রায়ান সূক্ষ্ম নজরে বাবার কাজ দেখলো। তাকে এত ধমকে এখন বৌমাকে দেখো টাকা গুঁজে দিচ্ছে। আজব বাপ তার। মুখে এক লোকমা পরে বাবার উদ্দেশ্যে ব্যঙ্গ করে বলে উঠল, মাত্র এই কয় টাকায় কি হয় আব্বু? বেশি বেশি দাও, তোমার এত টাকা খাবে কে বলো? আমার বউ আর বাচ্চারাই তো খাবে, বেশি করে দাও, কিপটামি বাদ দাও। আরহান সাহেব চোখ গরম করে ছেলের পানে তাকিয়ে থমথমে কণ্ঠে জবাব দিলেন, এখন পর্যন্ত তোমার থেকে বেশি তোমার বউকেই আমি দিয়েছি, তাই আমারটা না দেখে নিজে কিছু দাও অসভ্য ছেলে, পারলে নিজের সব সম্পত্তি লিখে দাও। রায়ান বলল, আমার একটা মাত্র বউ, সবই তো তারই, তাহলে লিখে দিতে হবে কেন? আর আমারটা না হয় আমার বাচ্চার জন্যই থাকুক, তোমারটা বরং তোমার বৌমাকে দিয়ে দাও। আরহান সাহেবের ছেলের সাথে কথা বলার আর কোনো ইচ্ছে হলো না। বসে পড়লো খাবার টেবিলে।
আরমান সাহেবও উঠে নিশাদকে অনেক দোয়া দিয়ে কিছু টাকা দিলেন। হয়তো আজ নিজের মেয়েটার কথা খুব মনে করলেন। উনার মেয়েটাও তো বিয়ে হয়েছে, একদিন সেও মা হবে, সবাই ঠিক আছে, কিন্তু মেয়েটা এমন কাউকে পছন্দ করে নিল যে উনার তা মানতে দ্বিধা হয়। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে খাওয়া দাওয়া করে চলে গেলেন। একে একে সবাই খাওয়া দাওয়া শেষ করে কাজে বেরিয়ে গেল। নিশাদ থেকে গেল বাড়ির শাশুড়িদের সাথে। লজ্জার খুশির মিশেলে চোখের কোণে অশ্রু জমলো। এক বাচ্চা আসায় সবাই কত খুশি, যেন এই বাচ্চার জন্য বাড়িতে নতুন করে খুশির আমেজ লেগেছে। আর এদিকে নিজের অতি পরিচিত বাড়িটা এতদিন পর চোখের সম্মুখে দেখতে পেয়ে চোখের কোণ বেয়ে এক ফোঁটা আনন্দ অশ্রু গড়ে পড়ল। তবে তার দুঃখের অশ্রুর কারণে ঠাওর করা গেল না। নিজের বাবা ব্যতীত বাড়ির প্রত্যেকটা সদস্যদের সাথে এখন কথা হয়, কিন্তু চোখের দেখাটা হয় না, কাছে থেকে তাদের ভালোবাসা পাওয়া হয় না। মনে হচ্ছে কত যুগ পর দেখছে বাড়িটাকে। ভেবেছিল যতদিন আব্বু না যাচ্ছে তাকে আর তার স্বামীকে আনতে ততদিন এ বাড়িতে আসবে না, কিন্তু কিছুদিন পূর্বে যখন বড় আম্মু জানতে পারলো তার পরীক্ষা আসন্ন, তখন ওই কঠোর স্বরে নির্দেশ দিয়েছিল এ বাড়িতে এসে যেন পরীক্ষা দেয়, আর যদি র্যাক দেখিয়ে না আসে তাহলে যেন বড় আম্মুকে ভুলে যায়। মুখের ওপর আর না করতে পারেনি তখন। তবে পরীক্ষা আরো 2 দিন বাদে। আজই আসার ইচ্ছে ছিল না, তবে মনে আজ জমেছে পাহাড় সম অভিমান, যা আর সইতে পারছিল না। তাই তো সব ভুলে ছুটে এসেছে নিজের বাপের বাড়িতে। অভিমানটা জমেছে নিজ পুরুষের প্রতি। লোকটা ইদানিং তার সাথে কথাই বলে না। সেই যে 2 মাস আগে বাড়ি গিয়েছিল তারপর আর পা রাখেনি বাড়িতে। কথা বলার সময়সীমা কমে গেছে। লোকটার কি এত ব্যস্ততা, তবুও মেনে নিয়েছিল। কিন্তু আজ লোকটা তার ফোন পেয়ে বিরক্ত হয়ে কথা বলছিল, একটা ধমকও দিয়েছিল। এটা যেন কোমল মনের মেয়েটা কিছুতেই মেনে নিতে পারেনি। তাই শাশুড়িকে বলে একাই চলে এসেছে শহরে। পরীক্ষার কদিন তো এ বাড়িতেই থাকবে, তাহলে আর 2 দিন আগে এসেই থাকুক। কিন্তু এখন বাড়ির সামনে এসে কেমন যেন অনুভূতি হচ্ছে। একদিন জেদ ধরে এ বাড়ি ছেড়েছিল, বড় মা না বললেও এই জেদ এখনো অটল থাকতো। বাড়ির সবাই আপন, তবুও কেমন যেন মনে হলো স্বামীর প্রতি অভিমান। বাড়ির লোককে এতদিন পর সামনে থেকে দেখতে পাওয়া, সব মিলিয়ে কেমন অনুভব হচ্ছে নিজেও যেন বুঝতে ব্যর্থ হলো অর্থী। শুধু জোরে কান্না পেল, জোরে কেঁদেও ফেললো মেয়েটা। ছোট ছোট কদম ফেলে এগিয়ে গেল ভেতরের দিকে। 2 শাশুড়ি আর বৌমা মিলে নিচে আড্ডা দিতে ব্যস্ত ছিল। দুপুর গড়িয়েছে, দুপুরের খাবার খেয়েই বসেছে তারা। হঠাৎ কলিং বেলের শব্দ হতে এক কাজের মহিলা দরজা খুলে দিতে অর্থী প্রবেশ করলো। তার দিকে সর্বপ্রথম চোখ পড়লো নিশাতের। কিছুক্ষণ আশ্চর্য হয়ে তাকিয়ে থেকে চিল্লিয়ে উঠল, আপু। নিশাতের স্বর শুনে 2 বেগমও তাকালেন দরজার পানে। এতদিন পর মেয়েকে দেখতে পেয়ে দুজনে আপ্লুত হলেন, তবে মেয়ের চোখের পানি দেখে উদ্বিগ্ন হলেন। নিশাত দৌড়ে উঠে গিয়ে অর্থীকে জড়িয়ে ধরে উচ্ছ্বাসিত স্বরে বলল, আপু কেমন আছো? বাড়ির মানুষকে সামনে থেকে দেখে অর্থী আরো কেঁদে উঠল। কথাই বলতে পারলো না। 2 যা দ্রুত উঠে মেয়ের সামনে দাঁড়ালেন। সাথী বেগম উৎকণ্ঠিত গলায় বললেন, কি হয়েছে তোর? এভাবে কাঁদছিস কেন? নির্ভার তোকে কিছু বলেছে? তোর চোখ মুখে এত শুকনো কেন? ঠিকমতো কি ঘুমাস না, খাস না? কি হয়েছে বল? নির্ভারের নাম নয় চোখের পানির তীব্রতা যেন বেড়ে গেল। চেয়েও কান্না থামাতে পারলো না। আর না তো এদের কারোর সামনে নিজের চোখের পানি দেখাতে চাইলো। অনেক কষ্টে উচ্চারণ করলো, আমার কিছু হয়নি, আমাকে একটু একা থাকতে দাও, পরে কথা বলছি। বলেই হাতের ব্যাগটা নিচে ফেলে রেখেই দৌড়ে উপরে উঠে নিজের রুমের দিকে চলে গেল। বাকি 3 জন তার যাওয়ার পানে আশ্চর্য হয়ে তাকিয়ে রইল। কি হলো মেয়েটার যে হঠাৎ করে চলে এলো, আবার কাছেও? 2 যা মেয়ের পিছু পিছু গেল, যদি জানতে পারে কি হয়েছে এই আশায়। আর নিশাত তৎক্ষণাৎ ফোন লাগালো নিজের স্বামীর কাছে। ফোন রিসিভ হতে ব্যতিগ্রস্ত হয়ে বলল, অর্থী আপু এসেছে, কিন্তু খুব কাছে, আপনি কি একটু বাড়ি আসবেন? ওপাশের জবাব পেয়ে ফোনটা রেখে দিয়ে নিজেও গেল অর্থীর রুমের দিকে। প্রায় 8 ঘন্টা পর দ্রুত পায়ে রায়ানকে বাড়িতে প্রবেশ করতে দেখা গেল। ছুটে গেল উপরে বোনের রুমের সামনে। মা বউ সবাই এখানে দাঁড়ানো। দরজাটা ভেতর থেকে আটকানো, হয়তো এই কারণে কেউ ভেতরে যেতে পারেনি। রায়ানকে দেখতেই সবাই অসহায় চাহনি নিক্ষেপ করলো। রায়ান সবাইকে ভরসা দিয়ে বলল, তোমরা এখান থেকে যাও, আমি ওকে নিয়ে নিচে আসছি। সবাই মেনে নিয়ে নিচে গেল। রায়ান দরজায় করাঘাত করে বলে উঠল, অর্থী ভাই এসেছে, দরজা খুলছো না? সত্যি সত্যি এবার দরজা খুলে গেল। খুলেই অর্থী গিয়ে বিছানায় বসে পড়লো। রায়ান গিয়ে বসলো বোনের পাশে। বোনকে বুকে টেনে নিয়ে এক হাতে জড়িয়ে ধরে অন্য হাতে মাথায় বুলিয়ে দিয়ে বলল, কি হয়েছে ভাইকে বল, এভাবে ছুটে এসেছিস কেন, আর কেঁদেছিস কেন? অর্থের কান্না এতক্ষণে অনেকটা প্রশমিত হয়েছিল, কিন্তু ভাইয়ের আদর পেয়ে তা আবার বেড়ে গেল। কাঁদতে কাঁদতে অভিযোগের স্বরে বলল, তোমার বোন জামাই আমার সাথে ঠিক করে কথা বলে না ভাইয়া, বাড়িতেও যায় না একটু, আমার কষ্ট হয়। রায়ান বোধহয় বুঝলো বোনের মনের অবস্থা। বউ ছাড়া তার একটা রাত থাকতেই কষ্ট হয়েছিল, সেখানে তার নরম মনের বোনটা একা একা পড়ে থাকে সেই দুয়ে। তারপর যদি নিজের স্বামী ঠিক করে কথা পর্যন্ত না বলে তাহলে কষ্ট পাবে না তো কি করবে? হাতের পিঠে বোনের চোখের জল মুছে দিয়ে সান্ত্বনার স্বরূপ বলল, হুশ, এই কারণে এভাবে এত কাঁদতে হয়? সবাই ভয় পেয়ে গেছে তো, হয়তো ছেলেটা ব্যস্ত আছে। অর্থের কান্না কিছুটা কমলো, তবে ভয়ে ফুপাতে লাগলো। বোনের মন ভালো করে রায়ান একচিলতে হেসে বলে উঠল, একটা খুশির সংবাদ শুনবি? খুশির খবর কথাটা শুনে অর্থী উৎসুক চোখে তাকালো ভাইয়ের মুখপানে। বোনের চোখে সম্মতি বুঝতে পেরে রায়ান বোনের কপালে হালকা একটা টুকা মেরে বলল, আমার বোন খুব
দ্রুত ফুপি হতে চলেছে। অর্থের কান্না সব এক লহমায় গায়েব হয়ে গেল। অবাক হয়ে বলল, সত্যি বলছো ভাইয়া? রায়ান মাথা নেড়ে হ্যাঁ বোঝাতেই অর্থি খুশির চুটে চিল্লিয়ে উঠল, ইয়ে, আমি ফুপি হতে চলেছি, কি মজা! তুমি থাকো ভাইয়া, আমি ভাবির সাথে দেখা করে আসছি। বলে ভাইয়ের অনুমতি পরোয়া না করে দৌড়ে চলে গেল নিচে। বোনের মুখে হাসি ফুটিয়ে তুলতে পেরে রায়ান স্বস্তির শ্বাস ফেললো। নিজে উঠে রুম থেকে বের হলো। সম্মুখে অগ্রসর হতে পকেট থেকে ফোনটা বের করে একটা নম্বর খুঁজে তাতে ডায়াল করলো। ক্ষণকাল পরে ফোনটা রিসিভ হতে অবশ্যের ব্যক্তির কোনো কথা শোনার প্রয়োজন মনে করলো না। নিজেই সেই চিরচারিত রূপে ফিরে এসে রাজভারী স্বরে নির্দেশ দিল, আমার বোনের চোখে তোমার জন্য পানি ঝরতে দেখেছি। সন্ধ্যার পূর্বে যেন আমার বোনের মুখে হাসি ফুটে তোমার নামের, না হলে রাতের মধ্যে ডিভোর্স পেপারটা হাতে পেয়ে যাবে। মাইন্ড ইট। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নেবেন। তার আগে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওতে অবশ্যই লাইক দিন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।